দেখেন আমরা গতকালকে 20 পর্যন্ত বানা দিছিলাম না, 20 20 এরপরে 21 22 23 এগুলো বানানোর নিয়ম আছে না, একদম ইজি এগুলো। দেখেন একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 20 to 1, 20 to 1 মানে 21। তাহলে আপনার 5 বানাতে হলে 20 to 2, 23 বানাতে হলে 20 to 6, ঠিক আছে, 24 বানাতে হলে 20 to 4। অর্থাৎ আপনারা একটা ওয়াও দিয়ে উচ্চারণ করবেন 20 to, ওই যে দুইটা অক্ষরের মাঝে ওয়াও আসলে, দুইটা শব্দের মাঝে ওয়াও আসলে উ উচ্চারিত হয়, তাই না? এই জন্য 20 to 1, ঠিক আছে, 20 to 2। এবার আপনারা 29 পর্যন্ত, 29 কি হবে? 20 to 9। কথাটা বুঝে গেছে? এভাবে আপনারা গণনা করতে পারবেন, বিষয়টা বুঝে গেছে? এখন আমাদের জানতে হবে 30 40 এগুলো কিভাবে বানাই, কিভাবে হয় সেগুলো দেখেন। 30 হচ্ছে সি, সি মানে কত? 30, ঠিক আছে। 31 কিভাবে হবে? সি ওয়াই এক, সি ওয়াই এক, ঠিক আছে, সি ওয়ে ঠিক আছে। এখানে আর সি উ এর মনে করা সম্ভব না, তাহলে সি ওয়াই এক, ঠিক আছে। এরপরে সি ওয়াদু, এরপরে সি ওয়া সে, সি ওয়া এভাবে, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা দেখেন সি, এরপর হচ্ছে সিয়াম, সি সিয়াম, সিয়াম, সিয়াম মানে 30তম, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তারপর চেহেল, চেহেল, ঠিক আছে, চেহেল থেকে চেহেলম, যেমন আমরা চেহেলাম শরীফ বলেন, চেহেলাম শরীফ শুনছেন নাম? 40 দিনে যারা মানুষ মারা গেলে ফাতিহা করে, সেটা কি বলা হয়? চেহেলাম। এটা ফার্সি শব্দ মূলত। দেখেন আমাদের সাথে ফার্সি শব্দ কত যোগাযোগ আমাদের সাথে। চেহেলাম শরীফ এটা কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। চেহেলাম মানে 40তম দিন, সেটা বুঝে চেহেলম। এখান থেকে কি রে? চেহেলম। এটা মূলত ভাষা হচ্ছে চেহেলম, তো বাংলাদেশ আস্তে আস্তে বিকৃত হয়ে চেহেলাম হয়ে গেছে আর কি। এটা মূলত হচ্ছে কি চেহেলম। এরপরে তারপর দেখেন পাঞ্জ, পাঞ্জ, পাঞ্জ মানে 50, তাহলে পাঞ্জহুম, পাঞ্জহুম, পাঞ্জহুম মানে 50তম। এরপরে দেখেন শাস্ত, শাস্ত মানে 60, ঠিক আছে, 60 না 60, ঠিক আছে, 60। এরপরে দেখেন দেওয়া হবে শাস্তম। তারপর দেখেন হাফতত, হাফত মানে কত? 70, হাফতদম। এরপরে হাস্তত, হাস্তত মানে 80, হাস্তদম। এরপরে নাবাত, নাবাত মানে 90, নাবাদম 90তম, ঠিক আছে। এরপরে সাত, সাত থেকে সাদম, আমরা যেমন সাত মারহাবা, সাত মারহাবা বলি না, সাত মানে কত? 100, সাত মারহাবা মানে 100 মারহাবা, ঠিক আছে। এগুলোর মধ্যে দেখেন ভাষা শব্দগুলো ব্যবহার, সাত মারহাবা বলি না আমরা, আমরা কোনদিন শুনুন না মনে হয় এটা, সাত মানে কত? 100। এরপরে দেখেন এরপর বলছে দেবিস, কি লিখছে? দেবিস, দেবিস মানে 200তম, মানে 200। এরপর দেবিস তো মানে 200তম। এরপর দেখেন সিসাত মানে কত? 300, সিসাদম 300তম। এরপরে চাহর সাত 400, ঠিক আছে, আবার চাহর সাদম। এরপর দেখেন পাঁচ, এটা পাঁচ জিমটা নাই, ওটা পাঁচ ছিল না, এটা হচ্ছে 5 কিরে 5। আচ্ছা সরি 50 কিরে 50 থেকে 50। এরপরে শেষাত, শেষাত থেকে শেষাদম। এরপরে হাফসাত, হাফসাত, এটা হাফসাত থেকে হাফসাদম। আচ্ছা এরপরে হাসাত, হাসাত মানে 800, ঠিক আছে, হাসাদম। এরপরে দেখেন নৌসাত, কি নৌসাত, নৌসাত থেকে নৌসাদম। এরপরে হেজর, এটা আমরা উর্দু বলে হাজার বলে, ঠিক আছে, আর ফার্সি বললে হেজর, ঠিক আছে, হেজর থেকে হেজর। এরপর আপনি যদি 1001 বলতে চান তাহলে আগের মধ্যে হেজর এক, ঠিক আছে, 1001, ঠিক আছে। অনুভাবে 2000, 2000 মানে 2000, আপনি 2001 বলতে গেলে 2001, ঠিক আছে, 2001, এভাবে 2001 এভাবে বলতে পারেন। সেটা বুঝে গেছে? ঠিক আছে, তাহলে আদতগুলো বুঝে গেছে? সবাই বুঝছেন? সামনে দিকে আসেন, সবাই বুঝছেন? আচ্ছা এখন দেখেন আমরা এখন আলোচনা করবে ইসমে মাউসুল নিয়ে। কি নিয়ে? ইসমে মাউসুল। এগুলো দেখেন টপিকগুলো একদম ইজি। দেখেন ইসমে মাউসুল, ইসমে মাউসুল মানে হচ্ছে এটাকে ফার্সিতে বলে মৌসুল হবে আর কি, কারণ এখানে সাবার পরে ও আছে কিনা উচ্চারণ কি হবে? ও, তাহলে মৌসুল, ইসমে মৌসুল। দেখেন মৌসুল শব্দের অর্থ হচ্ছে সম্পর্কিত, মৌসুল শব্দের অর্থ সম্পর্কিত, অথবা অন্যয় বলা হয়। অন্যয় মানে হচ্ছে সম্পর্ক করা, অন্যয় মানে এটাকে ইসমে মৌসুল মানে বলা হয় অন্যয় বিশেষ্য। অন্যয় মানে সম্পর্ক, যে ইসিম দ্বারা সম্পর্ক করা হয়, যে ইসিম দ্বারা, যেমন
আমি একটু যদি বাংলা বাক্য লিখি, আমি জায়েদকে দেখেছি, সে আমার ভাই। আজকে কেন বাক্য কয়টা? আমি যদি দুইটা বাক্যকে একসাথে মিলাতে চাই, আপনারা বাংলাতে কিভাবে বলবেন? আমি জায়েদকে দেখেছি এবং যে আমার ভাই, এভাবে মেলানো যায় না? আমি যদি শের জায়গায় কমাটা উঠাই দিয়ে কি লিখি, তাহলে এটা এখন একটা বাক্য হয়ে গেছে না? আমি জায়েদকে দেখেছি যে আমার ভাই। আমার কথাটা বুঝতে দেন? তাহলে এখানে এই যে দুইটা বাক্য ছিল, সে আমার ভাই একটা বাক্য ছিল, আমি জায়েদকে দেখেছি একটা বাক্য ছিল, দুইটা বাক্যের মধ্যে সমন্বয় করেছে কোন শব্দটা? এই যে এটাকে বলা হয় ইসমে মাউসুল। আপনারা বুঝছেন? তাহলে যে এসএম গুলা, যে বিশেষ্যগুলা দুইটা বাক্যের মাঝে সমন্বয় করবে, দুইটা বাক্যের মাঝে সম্পর্ক তৈরি করবে, সেগুলোকে বলা হয় ইসমে মাউসুল। এই ইসমে মাউসুল গুলো ইসম না ফেল রে? কেমনে বুঝলেন? এদের নাম হচ্ছে কি? ইসম। কি আছে? ইসমে মাউসুল। আমি জায়েদকে দেখেছি যে আমার ভাই। আমার কথাটা আপনারা বুঝছেন? তাহলে যে শব্দটা কি? ইসমে মাউসুল। ফার্স্টে ইসমে মাউসুল মাত্র দুইটা। কয়টা? দুইটা। মানে মেন ইসমে মাউসুল যে দুইটা, একটা হচ্ছে কে, একটা কি, আরটা হচ্ছে ছে। একটা কে আর একটা ছে। এটা হচ্ছে কি? ইসমে মাউসুল। এই দুইটারই বাংলা অর্থ হচ্ছে যে বা যা। যে বা যা। আমার কথা আপনারা বুঝছেন? এই দুইটারই বাংলা অর্থ কি? যে বা যা। তাহলে ফার্স্ট ইসমে মাউসুল কয়টা মাত্র? কি কি? কে, যে। সরি, এখানে আরো অনেক হবে। যে, যা, আবার যারা, আবার যেগুলো, এই সবগুলো অর্থ দিয়ে কয়টাই? একটা হচ্ছে কে, আরটা হচ্ছে কি? অর্থাৎ এই কে, ছে থেকে আপনি চাইলে যে নিতে পারেন, যা নিতে পারেন, যারা নিতে পারেন, যেগুলো নিতে পারেন। আমার কথাটা বুঝতেন? কয়টা শব্দ মাত্র? এ পিছনে আপনি বুঝতেছেন? শব্দ কয়টা? দুইটা, কে এবং এটুকু বোঝা গেছে? আচ্ছা, তো মেজরিটি টাইমে অধিকাংশ সময় এই কে অর্থ হবে যে, আবার কে অর্থ হবে যারা। এটা অধিকাংশ সময়ের কথা বলতেছি। প্রথমে শিখেছি কি? দুইটারই অর্থ হচ্ছে যে, যা, যারা, যেগুলো। কিন্তু অধিকাংশ সময় দেখবেন কে অর্থ কি উঠতেছে? অথবা কে অর্থ যারা। আর ছে অর্থ উঠবে যা, কে অর্থ উঠবে যেগুলো। এটা হচ্ছে অধিকাংশ সময়। অধিকাংশ সময় আমরা দেখেন দুইভাবে কাজে শিখছি। প্রথমে বলছিলাম এই দুইটার অর্থ হচ্ছে সবগুলা। আমার দ্বারা বুঝতেছেন? কিন্তু মেজরিটি টাইম, অধিকাংশ সময় আপনারা দেখবেন কে অর্থ উঠতেছে যে বা যারা, সে অর্থ হচ্ছে যা বা যেগুলো। আপনারা আমার কথা বুঝছেন? সবাই বুঝছেন? এটা হচ্ছে মেজরিটি টাইমের কথা বলতে, অধিকাংশ সময়। এটুকু বুঝছেন? আচ্ছা, এবার দেখেন তাহলে ফার্স্ট ইসমে মাউসুল কয়টা? দুইটা। কি কি? খেয়েছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বুঝেন। খেয়েছে তো ইসমে মাউসুল, ফার্সিতে খেয়েছে যেই শব্দের সাথে যুক্ত হবে। আবার বলতেছি, খেয়েছে যেই শব্দের সাথে যুক্ত হবে সেটাকে নিয়েও পুরোটা ইসমে মাউসুল হয়ে যাবে। যেমন আমরা একটা শব্দ লিখি, আচ্ছা বলুন তো এমনি অন, এটা কি? এটা কি? আওয়াজ করেন না? ইসমে ইশারে। আপনারা পড়ছেন না? অনটা কি? আমি যদি এটার সাথে মিলাই এভাবে কে লিখি, মানে অন কে, তখন এটা পুরোটা হয়ে গেল ইসমে মাউসুল। এটাকে আমরা এরকম বলবো না অনটা ইসমে ইশারে, কে এটা ইসমে মাউসুল এভাবে বলবো না। ইসমে মাউসুলের কে এবং চে যার সাথে লাগবে পুরোটাকে কি বানাই ফেলবে? ইসমে মাউসুল। এটা আগে কি ছিল, পরে কি ছিল, এগুলো দেখার দরকার নাই। আমরা দ্বারা বুঝতেছেন? যার সাথে লাগবে পুরোটাকে কি বানাই ফেলবে? অনুভবে ছে, এটা কি বলছি? ইসমে মাউসুল। ফার্স্ট একটা শব্দ আছে আপনারা পড়বেন সামনে, চুননছে। তাহলে আমরা কি বলবো? চুননটা কি, ছেটা কি এরকম বলবো না? পুরোটাকে ইসমে মাউসুল বলবো। পুরোটাকে ইসমে মাউসুল বলবো। মূলত ইসমে মাউসুল কে এবং ছে, কিন্তু যার সাথে লাগবে পুরোটাকে মিলাই কি বানাই ফেলবে? বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝছেন তো? তাহলে মূল ইসমে মাউসুল কয়টা? দুইটা। খেয়েছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় নাম্বার আমরা অধ্যায় ধরি, সেটা হচ্ছে ইসমে মুসাগগার। আমাদের দেখান ইসমে মুসাগগার। ইসম মানে কি? বিশেষ্য। মুসাগগার মানে হচ্ছে ক্ষুদ্রতা অর্থবাচক। ক্ষুদ্রতাবাচক।
যেটা ক্ষুদ্র অর্থ দেয়। কি অর্থ দেয়? ক্ষুদ্র মানে ছোট অর্থ দেয়। যেমন বড় মানুষ, ছোট মানুষ, বড় বিড়াল, ছোট বিড়াল, বড় বিড়াল, ছোট বিড়াল, এরকম বলে না? বড় বাঘ, ছোট বাঘ, ঠিক আছে? বড় হাতি, ছোট হাতি, এভাবে বড় ছোট এটা কম্পেয়ার করে না? এই ছোট ছোট বলে যাকে বলা হয় সেটাকে বলা হয় ইসমে মুসাক্কার, স্বাভাবিক একটা ইসিম। যেমন পেসার, পেসার মানে ছেলে, এটা বড় ছেলেও বোঝাচ্ছে না, ছোট ছেলেও বোঝাচ্ছে না, কিন্তু আপনার কাছে বোঝার ইচ্ছে হচ্ছে নির্দিষ্ট ছোট ছেলে, তখন আপনার কাছে যে সূরাটা ব্যবহার করতে হবে ওটাকে বলা হয় ইসমে মুসাক্কার। অর্থাৎ একটা এসএম বিশেষ্য প্রথম আপন অবস্থায় আছে নাকি নাই? যেমন মার্দ, মার্দ মানে পুরুষ, পেসার, পেসার মানে ছেলে, বড় ছেলে, ছোট ছেলে এমন কাউকে বোঝাচ্ছে না। কিন্তু আপনার যখন বুঝে দিচ্ছে হবে আমি বড় পুরুষ বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি ছোট পুরুষ, তখন আপনার কাছে মার্দটাকে কি করতে হবে? ইসমে মুসাক্কার করতে হবে। অনুরূপভাবে ছেলে বোঝাচ্ছেন, আপনি বলতে আমি ছেলে বোঝাবো না, বুঝতে হচ্ছে কি ছোট ছেলে, তখন আপনাকে ব্যবহার করতে হবে ইসমে মুসাক্কার ব্যবহার করতে হবে, ঠিক আছে? এবার দেখেন আমার দিকে দেখেন, ইসমে মুসাক্কারটা না লেখার কারণ হচ্ছে ইসমে মুসাক্কার বানানোর কোনো নিয়ম নেই। এটা ওরা ফার্সি ভাষীরা যেভাবে বলে আমরাও সেভাবে শিখি, মানে এটা সামাই, আমরা আগে বলছিলাম না সামাইয়ের কথা, এটা ফার্সি ভাষাটা যেভাবে বলে আমরাও কি বলি সেভাবে বলি। যেমন দেখেন আমরা একটা নিচে ব্র্যাকেটটা দেখি, ব্র্যাকেটের মধ্যে পাইছেন চার্টটা পাইছেন, দেখেন অনেক সময় কাপ যুক্ত করে, শুধু কাপ, এটাকে ফার্স্টে কফ হবে আর কি, এই কফ যুক্ত করে কি বানানো হয় মুসাক্কার। যেমন দেখেন মারদাক, মার্দ মানে কি বলেছিলাম পুরুষ, ছেলে নয়। মার্দ মানে পুরুষ এবং ছেলের মধ্যে পার্থক্য আছে না? ছেলে বলা হয় যে নাবালেগকে, আর পুরুষ বলা হয় বালেগকে। আমার দ্বারা বুঝতেছেন? ছেলে বলা হয় কি, যেমন মনে একটা বাচ্চা যাচ্ছে এরকম, আপনারা কি বলবেন এ ছোট পুরুষ একটা চলে যাচ্ছে এরকম বলে কি বাবা? হ্যাঁ পুরুষ, এটা পুরুষ বোঝালে কি হওয়া বালেগ হওয়ার পর, এটাই আছে যারা না বালেগ তারা বুঝতেছেন না আর কি। দেখেন মারদাক আপনারা বালেগ হলে বুঝতে পারবেন। এরপরে মারদাক, মারদাক মানে কি ছোট পুরুষ, এখানে পুরুষ মানে তো বালেগকে বোঝাচ্ছে, ছোট পুরুষ মানে মনে করেন এটা আয়তনের দিক থেকে ছোট, একটা হাইট কম আর কি, ঠিক আছে? এভাবে হতে পারে মারদাক। এরপর দেখেন অনুভাবে ছে যুক্ত হয়, আচ্ছা ছেড়ে ইসমে মৌসুলে বলছেন না, আওয়াজ করে না, এটা ইসমে মৌসুলে, ছে না, এটা ইসমে মৌসুলে, এটা শব্দাংশ, এটা শব্দের সাথে যুক্ত হয়, শব্দের একটা অংশ। যেমন দেখেন বক, বক মানে বাগান, আমরা আগে বলছিলাম বগের সিরিকুট, সেটা বাগান বলছিলাম না, বাগে মদিনা, মদিনার বাগান বলছিলাম না, এভাবে বক মানে কি বলেছিলাম, এখান থেকে বকছে, বকছে, যেটাকে আমরা বাগিচা বলি, বাংলাতে বাগিচা শব্দ আছে না, এ বাগিচা শব্দ ফার্সি শব্দ, এটা মূলত বাগিচা নয়, ফার্সি হচ্ছে বকছে। এ বকছে থেকে বাংলাদেশে কিঞ্চিত পরিবর্তন হয়ে কি হয়ে গেছে বাগিচা। বাগিচা মানে ফুলের কলি, মানে ছোট ফুল, ফুলের কলিকে ছোট ছোট ফুলকে, ছোট ফুল কমার পর কি বলি ফুলের কলি, তাহলে বাগিচা মানে কি রেওয়া ছোট বাগান বা ফুলের কলি বা ছোট বাগান, ঠিক আছে? এভাবে বোঝা যায়। এরপর দেখেন বক মানে বাগানও বোঝায়, বক মানে ফুলও বোঝায়, তো বক মানে ফুল বুঝলে বকছে মানে কি হবে ছোট ফুল, অর্থাৎ ফুলের কলি। আমার কথাটা বুঝে গেছে? আচ্ছা এরপর দেখেন পেশা, যেমন আবার ওয়াও যুক্ত করাও হয়, যেমন পেশা, পেশা থেকে পেশারু, পেশারু মানে ছোট ছেলে, পেশারু মানে ছোট ছেলে। এরপরে আবার অনেক সময় শুধু ইয়ে কাপ যুক্ত হয়, ইয়ে কফ, ইয়ে কফ, যেমন প, প মানে পা, প মানে কি রে পা, পর সাথে ইয়ে কাপ যুক্ত হয়েছে পয়েক, ঠিক আছে? পয়েক মানে ছোট পা, বিষয়টা বুঝে বড় পা ছোট পা থাকে না, এমনি বলতেছে মানে তার পাটা ছোট, ঠিক আছে? এই ছোট পাটাই হচ্ছে কি বয়েক। তাহলে এগুলো বানানোর নির্দিষ্ট কোনো নিয়ম নেই, বরং এই পদ্ধতিতে হয় এগুলা, বিষয়টা বুঝে গেছে? কোনো সময় আপনার ছেয়ে দেখেছেন, কোনো সময় কফ দেখেছেন, একটা শব্দ যেমন পেশার দেখলেন, হ্যাঁ পেশার সাথে পেশারু, চিন্তা করার দরকার নাই ওয়াওটা কোথায় নিয়ে যাবো আমি, বলবেন এটা কি হয়ে গেছে ইসমে মুসাক্কার হয়ে গেছে, ঠিক আছে? সবাই বুঝছেন? আচ্ছা এরপর দেখেন হারফে নেদ, এরপর আসছে নেদার আলোচনা। আমি এটা লিখি, দেখেন নেদ মানে হচ্ছে আহ্বান করা, কি করা? এটাকে আপনারা আহ্বান বলবেন না, আহ্বান বলবেন, ঠিক আছে? শুধু হচ্ছে আহ্বান, অনেকে বলে আহ্বান, তারপর আহ্বান, অনেক রকম করে বলে, এটা হচ্ছে আহ্বান, ও উচ্চারণ, ঠিক আছে? আহ্বান মানে উচ্চারণটা হবে এভাবে আহ্বান। কোনোভাবে জিহ্বা, জিহ্বা, জিহবা, ঠিক আছে? এরকম করে বলবেন না, এটা হচ্ছে কি জিহ্বা, শুদ্ধ উচ্চারণ কি জিহ্বা। একটা বিষয় দেখেন, এই আহ্বান করা, আহ্বান করা মানে কাউকে ডাকা না,
আওয়াজ করে না, আহ্বান করে মানে তাহলে হরফে নাদা কাকে বলা হয়? যে এসএম দ্বারা, যে অথবা আমরা যে হরফ দ্বারা বলি, আরো সহজ করে বুঝাই। দেখেন আমরা দেখেন পরিচয় দিচ্ছি হরফে নাদা কিসের? তাহলে হরফে নাদা যখন পরিচয় দিচ্ছি তাহলে কি দিয়ে দিব? হরফ দিয়ে। যে হরফ দ্বারা কাউকে আহ্বান করা হয়, যে হরফ দ্বারা কাউকে অথবা যে হরফ দ্বারা কারো দৃষ্টি আকর্ষণ করা হয় সেটাকে বলা হরফে নাদা। যে হরফ দ্বারা কারো দৃষ্টি আকর্ষণ করা হয় বা যে হরফ দ্বারা কাউকে ডাকা হয় সেটাকে কি বলা হয়? হরফে নাদা। মনে থাকবে? মনে থাকবে? আর যাকে ডাকা হয় তার নাম হচ্ছে মুনাদ। কি হবে রে? যেমন দেখেন আমি বলি ইয়ো জেদ, ইয়ো জাইদ, এভাবে বললাম ইয়ো জাইদ, ইয়ো জাইদ, হে জাইদ, ডাকলাম আমি। এদিকে খেয়াল করেন, ইয়ো জাইদ, ইয়ো জাইদ মানে আচ্ছা কোন হরফ দিয়ে ডাকলাম? ইয়ো দ্বারা। তাহলে ইয়োটাকে বলা হয় হরফে নেদো। নেদো, নেদা বলি না, নেদো আরে বাসা না, নেদো হরফে। কাকে ডাকতেছি? এই জায়েদকে বলা মুনাদ। মুনাদ মানে যাকে আহ্বান করা হয়, যাকে কি করা হয়? বিষয়টা বুঝতেছেন? সবাই বুঝছেন? আচ্ছা, এগুলো সহজ টপিক, এর কোনো কায়দা রায় কিছু নাই। এখন দেখেন এই হরফে নেদো আমরা বুঝবো হরফে নেদো কয়টা? হরফে নেদো হচ্ছে চারটা। কয়টা? চারটা। হরফে নেদো কয়টা? চারটা। একটা হচ্ছে ইয়ো, আর একটা হচ্ছে আই, সবাই দিয়ে লাগাবেন। আরেকটা হচ্ছে আয়ো, কি রে? আয়ো। লাস্ট হচ্ছে আলেফ, শুধু আলেফ। তাহলে কয়টা লিখছি? ইয়ো, আই, আয়ো, আ, শুধু আ। ইয়াতে বা আ বলতে পারেন, শুধু আলিফ বলতে পারেন, আ না বলেন, শুধু কি আলেফ। আলেফ, আলিফ নয়, আলেফ। তাহলে ইয়ো, আই, আয়ো, আলেফ, ইয়ো, আই, আয়ো, আলেফ। এখন দেখেন এগুলা কি হরফে? হরফে নেদো। এই তিনটা হরফে নেদো আমি একদিকে লিখছি না? এটা লেখার কারণ হচ্ছে এই তিনটা হরফে নেদো এগুলা মুনাদার আগে হয়। মুনাদার আগে। যেমন আপনি ডাকতে যাচ্ছেন, আপনার নাম কি? শাহিন। আমি মনে করুন ওনাকে ডাকবো, তাহলে আমি ডাকতেছি হে শাহিন। কি ডাকলাম? হে শাহিন। হে শাহিন। তাহলে আমি ডাকতে পারি এই তিনটা দিয়ে, যে কোনো একটা দিয়ে ডাকতে পারেন। তাহলে কি ডাকবো? ইয়ো শাহিন কেন বলতেছেন? এটাকে আমরা এভাবে লিখি, ঠিক আছে? যদিও বা আপনার শাহিন বলতেছেন ওটাই আছে, এটা এইভাবেও লেখা যায়, ঠিক আছে? ওইটা তখন অর্থ হবে, তোমার অর্থ তখন হবে চিন। তোমার নাম কি? চিন। আচ্ছা, এখন আমরা শাহিন এটাবে লিখি, ঠিক আছে? ইয়ো শাহিন, ঠিক আছে? তাহলে ইয়ো শাহিন। এরপরে আই দিয়ে লিখলে সেম অর্থ, কোনো পরিবর্তন নাই, যেটা ইচ্ছে লিখতে পারেন আই শাহিন, অথবা লিখতে পারেন আয়ো শাহিন। আসো না, আয়ো শাহিন না, আসো না, ওরা আয়ু বলতেছে। আয়ো শাহিন মানে হে, সবগুলোর অর্থ হচ্ছে কোনটা? হে শাহিন। হে শাহিনটাকে ফার্সিতে কি কয়টা দিয়ে লেখা হয়? তিনটা দিয়ে, ঠিক আছে? আয়ো দিয়ে, আই দিয়ে, ইয়ো দিয়ে। বিষয়টা বুঝে গেছে? আবার চাইলে একটা কোনটা আছে? আলেফ। আলিফটাকে আমি সেপারেট করে লিখছি না? এটা লেখার কারণ হচ্ছে আলিফ দিয়ে যদি ডাকেন, আলিফটা আছে শেষে, কোথায় আছে? তাহলে আমি আলিফ দিয়ে ডাকি, কিভাবে করতে হবে? শাহিন। শাহিন মানে কিন্তু কি? হে শাহিন, ঠিক আছে? যেমন একটা কিতাবের নাম আপনারা শুনছেন, করিমা, নাম শুনছেন? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ কিতাব করিমা। দেখেন করিম মানে দয়ালু, আল্লাহকে ডাকতেছে করিম। তো করিমকে ডাকেন, আমি রাখতে পারেন ইয়ো করিম, পারেন কিনা? অথবা আই আয়ো, অথবা রাখতে পারেন কারিম। এই কারিমা কিতাবটা ফার্সি ভাষার কিতাব। কারিমা মানে আই করিম, হে করিম, হে আল্লাহ। আমার যারা বুঝতেছেন না? বুঝেন নাই? তাহলে এই আলিফ যদি ডাকেন, আলিফ দিয়ে কোথায় রাখতে হবে? বিষয়টা বুঝছেন? সবাই বুঝছেন? তোমার নাম কি? আতিক। তাহলে আজকে রাখলে আতিক এভাবে, ঠিক আছে? আতিক মানে হে আতিক। সবাই বুঝছেন? আচ্ছা, হরফে নেদা আলোচনা শেষ। এরপরে দেখেন পরবর্তীতে আমাদের 31তম পাঠ অর্থাৎ 122 পৃষ্ঠার মধ্যে কালিমে হয়ে এজফে একটা লেখা আছে। কালিমে হয়ে এজফে, এটা কি লিখেছে? পদান্বয়ী শব্দাবলী। পদান্বয়ী শব্দাবলী। আমার দিকে দেখেন, আমার দিকে দেখান। কালিমে হয়ে এজফে। এজফে মানে কিন্তু সমন্বয় করা বা সম্পর্কযুক্ত করা। এজফে মানে সমন্বয় করা বা কালিমে এজফে মানে যে কালিমাগুলো দ্বারা সম্পর্ক করা হয়। কি করা হয়? দেখেন এসমে মৌসুল দ্বারা কিন্তু সম্পর্ক করছিলাম, কিন্তু এসমে মৌসুলের মধ্যে বলছিলাম
যে এসএম গুলো দ্বারা দুইটা বাক্যকে সম্পর্ক করা হয়। এগুলো দুইটা বাক্য না, এগুলো করবে দুইটা শব্দের মাঝে সম্পর্ক। তার মাঝে তাহলে দুইটা শব্দের মাঝে সম্পর্ক করবো কালিমা হয় এজফ দিয়ে, আর দুইটা বাক্যের মাঝে সম্পর্ক করবো এসএম মৌসুল। আমার কথা আপনারা বুঝছেন? দুইটা বাক্যের মাঝে সম্পর্ক করবো আর দুইটা শব্দের মাঝে সম্পর্ক করবো কালিমা হয়ে এজফ দিয়ে। এগুলো যখন আমরা বাক্যের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখবো আর স্পষ্ট করে বুঝে আসবে। দেখেন আপাতত শুধু আমাদের মুখস্থ করতে হবে। দেখেন এক নম্বর হচ্ছে ব, এক নম্বর কি এ বর কয় অর্থ হয় তিনটা, সাথে থেকে মধ্যে, এই তিনটা মনে রাখবেন, সাথে থেকে মধ্যে, এগুলো মনে রাখতে হবে। সাথে থেকে মধ্যে কোনটার অর্থ? আচ্ছা এরপর একটা হচ্ছে ত, ত মানে পর্যন্ত, তখন, তবে, যাতে, এগুলো মনে রাখবেন, সব মনে রাখতে হবে। বিষয়টা বুঝতেছেন? কারণ এক এক জায়গায় এক একটা অর্থ দিবে এগুলা, বিষয়টা বুঝতেছেন? আচ্ছা এরপরে তা হচ্ছে বে, কি লিখছে? বে, বে অর্থ লিখছে দিকে, প্রতি, সাথে, মধ্যে, এ, মানে এই সমস্ত অর্থ দেয়। এরপরে তারপর লিখছে র, র মানে কে বা জন্য, কে বা জন্য, এগুলো মুখস্থ করতে হবে, বারবার বলতেছি। এরপরে বার, বার মানে উপর। এরপরে বাহার, বাহার মানে জন্য বা মাধ্যমে, বাহার মানে জন্য বা মাধ্যমে। এরপর দার, দার মানে মধ্যে, দার মানে মধ্যে। আচ্ছা এরপরে আজ, আজ মানে থেকে, দ্বারা, থেকে হয় অথবা কি হয়, দ্বারাও হয়। এরপর এরপর শুধু বে, বে মানে সেম বত আছে না আগে, বত মানে বলছেন তিনটা, কি কি? সাথে থেকে মধ্যে, এই বে অর্থ সেম, সাথে থেকে মধ্যে। এরপর দেখেন তারপর বলছে পিস আস কাবলাস, পিস আস কাবলাস, ঠিক আছে? এগুলো কি শব্দ? পিস আস কাবলাস, এগুলো মানে কি? পূর্বে, পিস আস কাবলাস, হ্যাঁ কাবলাস না কাবলাস, কাবলে পড়বেন না, কাবলাস, ঠিক আছে? এভাবে। তারপর দেখেন পাসাস বাদাস, পাসাস বাদাস, এগুলো অর্থ কি? পরে। আচ্ছা এরপরে হেরাস জুজাস, হেরাস জুজাস, এগুলো অর্থ হচ্ছে এছাড়া। এরপর দেখেন বিরুন আস হরেজাস। আচ্ছা বিরুনটাকে আপনারা কোথাও পড়ছিলেন? কোথায় পড়ছিলেন? ঠিক আছে, বিরুন অমাদান নিকেল না, বের হওয়া পড়ছেন না? বের হওয়া মানে বাইরে, এ বাইরে অর্থ আছে। দেখেন বিরুন আস হরেজাস, বাইরে। এরপরে বি, বি মানে ছাড়া। ফার্সিতে দেখেন যখন আমরা বিয়াদব বলি না, বিয়াদব, বিয়াদব এটা মধ্যে ফার্সি শব্দ। বিয়াদব মানে আদব ছাড়া, উর্দুতে বলে বেয়াদব, বেয়াদব, আর ফার্সিতে বলে বিয়াদব। দেখতে কি, লিখতে ভিন্ন, উচ্চারণ ভিন্ন, অর্থ ভিন্ন, কথাটা বুঝতেছেন? ফার্সিতে বললে বিয়াদব, ফার্সিতে বললে কি বিয়াদব, আর উর্দুতে বললে বেয়াদব। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? কারণ ফার্সিতে বেয়াদব নয় কেন? কারণ ফার্সিতে এই মজুরের কোনো ব্যবহার নেই, এই জন্য বলতে হবে বিয়াদব। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা তারপর বেনসিব বলে না, বেনসিব মানে কি রে? যার নসিব নাই এটাকে ফার্সি বলে বিনসিব, বেনসিব না কি নসিব? বিনসিব। এরপরে মানে যত জায়গায় উর্দুতে বে বলবেন এগুলো ফার্সি হয়ে যাবে কি? এরপর তারপরে জুস বেজুস, জুস বেজুস ছাড়া। এরপর বলয়ে, বলয়ে মানে উপরে, সবসে বালা ও আলা বলি না, এ বালা শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, বালা মানে উপরে বা পূর্বে, কি আছে? বালা মানে পূর্বে বা উপরে। আমার কথা হবে সবসে বালা ও আলা হামারা নবী বলি না, এ বালা শব্দটা ফার্সি শব্দ, এটা বল শুধু মূলত ফার্সি, ঠিক আছে? বলে, বলে মানে কি? উপরে। তারপর দেখেন জির, জির মানে তাহলে জেরকে জের কেন বলে বুঝছেন? এটা কোথায় থাকে? দেখে জির, এটাকে আমরা ফার্সি জির বলছি না? আমাদের এটা যুক্তি আছে, যুক্তিক জির বলছি, এটা অযুক্তিক মনে হয়। আচ্ছা এরপরে তারপর দেখেন মোকাবেলে, মোকাবেলে, মোকাবেলা মানে সামনে, মোকাবেলা করে দেয় আর কি? মোকাবেলা, মোকাবেলা মানে কি? সামনে, মোকাবেলা মানে পিছন থেকে করে মনে হয় না? পিছনে পিছনে, হ্যাঁ। তারপর দেখেন তারপর পোস্তে, পোস্টা মানে পিছনে, পোস্টা মানে কি? পিছনে। এরপর নাজদিকে, নাজদিকে মানে নিকটে, এ করে লাস্টে পড়বেন এগুলা, কারণ আছে এগুলো সামনে পড়বেন কেন? এ করে পড়তেছে এগুলো লাস্টে। দেখেন নাজদিকে মানে আপনারা বলবেন না ফার্সি শব্দে সে সাকিন হয়, আওয়াজ করে না, বলে এগুলো নিজে একটা একটা কি জন্য দিয়ে রাখছে? কারণ আছে, সামনে পড়বেন কারণগুলা। এরপর দেখেন বারোয়ে, বারোয় মানে জন্য, বারোয় মানে জন্য। এরপরে বেদুনে, বেদুনে মানে ছাড়া। আচ্ছা এরপর রুয়ে, রুয়ে মানে উপর, যেমন অনেক সময় বলে না আপনারা দেখবেন অনেক বক্তা বলে রুয়ে জমিন, রুয়ে জমিনের মধ্যে, রুয়ে জমিন মানে জমিনের উপরে, ফার্সি শব্দ এটা।
রুইয়া জমিন মানে কি জমিনের উপরে। এরপরে তারপর দেখেন সারে, সারে মানে এটা আবার সারে গামায় গুলো না, এটা একটা ভালো শব্দ সারে, ঠিক আছে। আচ্ছা সারে, সারে মানে উপরে। তারপর দেখেন কেনরে, কেনরে মানে কিনারা পাশে। এরপরে দার মোরেদে অথবা দার বড়য়ে মানে সম্পর্কে, দার মোরেদে বা দার বড়য়ে, দার বড়ে মানে কি সম্পর্কে, মানে কারো সম্পর্কে বলে না, ওর সম্পর্কে বলুন, এই সম্পর্কে। এটা হচ্ছে কি দার বড়য়ে বা দার মোরেদে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা আমাদেরকে একটা ফায়দা লিখতেছে, ফায়দাটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিকে দেখান। আপনারা ফার্স্টে আপনারা আরবিতে একটা হরফে জ্বর শুনছেন না? শুনছেন কিনা হরফে জ্বর? এক কালিমা হয়ে যাবে যা আছে মূলত এগুলো হচ্ছে সবগুলো হরফে জ্বর। আরবিতে বললে হরফে জ্বর, ফার্স্টে বললে কালিমা হয়ে যাবে। আমরা যারা বুঝতেছেন সবগুলো হচ্ছে হরফে জ্বর। এরপর আসি, হ্যাঁ কি বুঝি নাই? তুমি বলো কি বলতেছ, কি বলতেছে? মুখস্থ করতে হবে তো এগুলা না। এখানে দেখেন এখন যেগুলো পড়াবে এগুলো মুখস্থ পড়া না, সহজ একটা পড়া। দেখেন টপিকটা শেষ করে ফেলতেছি আর কি। আমাদের এই টপিকটা শেষ করে ফেললে মুখস্থ পড়া আমাদের শেষ। এরপর শুধু কালকে দেখবেন মুরাক্কাবে আমরা নকেস নিয়ে আলোচনা করব। একদম ইজি। কালকে থেকে আমরা বাক্য প্রকরণে চলে যাব। আমাদের শব্দ প্রকরণ শেষ, বাক্য প্রকরণ শুরু হবে। দেখেন একা একটা বিষয় লিখতেছে, কিছু সংক্ষিপ্ত রূপ দিছে। কি রূপ? সংক্ষিপ্ত। এই রূপটা দেওয়ার কারণে অনেক অনেক বেশি ফায়দা হয়েছে। কথাটা বুঝতে আমরা যখন কিতাব পড়বো এই রূপগুলো আমরা দেখতে পাবো এখানে। দেখেন অনেক সময় বাস, দেখেন বা একটা শব্দ, বা মানে এবং এ আজ একটা পড়ছেন একটু আগে, আজ আওয়াজ করে না পড়ছে কিনা, এই বাস এটাকে অনেক সময় দেখে বাস রে আরেকটা পড়ে গেছে না, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। কি বলবেন? সংক্ষিপ্ত রূপ। আচ্ছা কারণ আপনি যদি ডিকশনারিতে বাসটা দেন লিখেন, দেখবেন বাস আসতেছে না, বাসেটা কি ডিকশনারি আসে না, বলে বাসেটা কি আবার, তা বাসেটা মূলত মূলত বা আস, এটা সংক্ষিপ্ত ইয়ে আছে। আচ্ছা এরপর দেখেন কে আস। আচ্ছা কে এটা কোথায় পড়ছিলেন? আওয়াজ করে না, আজটা কোথায় পড়ছিলেন? হরফে জরে, ইয়ানি কালিমা হয়ে আজ হবেতে। তো দুইটা কে অনেক সময় লেখে কাজ, কে আজ, এটা কি লিখছে? আপনারা যখন অভিযানে খুঁজবেন দেখবেন কাজ নামে কোনো কিছু এখানে পাচ্ছেন না আপনারা। মূলত এটা কাজ না, এটা মূলত কোথায় আসছে? কে আজ থেকে আসছে, ঠিক আছে। এরপর দেখেন তারপর কে আজ অন, তাহলে এখানে দেখেন তো কে একটা ইসমে মৌসুল আছে, আজ একটা কালিমা হয়ে আজ হবে আছে, অনটা কি অনেক কিছু আছে না। এই কে আজন, এটা কে অনেক সময় লেখা কাজন বা ক্যাজন, এটা কি বলা হয়? হরে ক্যাজন, ক্যাজন বা কাজনে দুটাই লিখে দিচ্ছে এই জন্য পাশ দিয়ে, ক্যাজন বা কাজন। আমার কথাটা বুঝতে চান দুটাই পড়তে পারেন। এরপরে তারপর দেখেন তো আগার, আগারে লিখবে গার, আগারে কি লেগে গার, ঠিক আছে। আচ্ছা যেমন একটা বাক্য আছে এই ফারসিতে বলে গার তো খাহিব হাম নশিনি বো খুদ উ নশিনাত দার হুজুরে আউলিয়া। অর্থাৎ বলা হচ্ছে কি গারকে খাহাত, গারকে খাহি যদি তুমি চাও, গারকে হয় হাম নশিনি বো খুদ, যদি তুমি খোদার পাশে বসতে চাও। খোদার পাশে বসতে পারে আবার কিছু বলে না, খোদার পাশে বসতে, যদি তুমি খোদার দরবারে বসতে চাও, অর্থাৎ তুমি যদি চাও যে তুমি খোদার পাশে বসে থাকবে, মানে আমি সবসময় আল্লাহর পাশে বসে, এরকম ইচ্ছা আছে না? আপনার যদি অফার দেওয়া হয় আপনি আল্লাহর পাশে বসে থাকতে পারবেন, কে নিবেন না? সবাই নিবেন না? আল্লাহর পাশে বসে থাকতে আর কি লাগে দুনিয়াতে। তো যদি এরকম কেউ চাও গার তো হয় হাম নশিনি বো খুদ উ নশিনাত দার হুজুরে আউলিয়া, সে যেন আউলিয়াদের মজলিসে বসে থাকে। আর আউলিয়াদের মজলিসে বসে থাকা মানে আল্লাহর পাশে বসে থাকা। আমরা তারা বুঝতেছেন না? বুঝেন নাই? এটা কি আবার শিরিক? আচ্ছা আগার থেকে কি লিখবেন? গার, এই যে গার তু হয়, এটা মনে হচ্ছে আগার তু হয়, কথাটা বুঝতেছেন? এখান থেকে লিখেছে গার তু হয়, আগার তু হয় কি লিখেছে গার তু হয়। আচ্ছা আবার এরপরে আবার আগার কোন সময় কি লেখা হয়? আর, শুধু আর। অনেক সময় গার লেখা হয়, অনেক সময় কি লেখা হয়? আর। আর মানেও কি বোঝাবে? আগার, ঠিক আছে। এরপর দেখেন তারপর বলা হচ্ছে কি বা আগার, একটা শব্দ কি রে বা আগার, এটাকে লেখা হবে বার, কি লেখা হবে রে বার। তাহলে বা আগারকে কি লেখা হয়? বার লেখা হয়। আবার সব সময় না, মানে যখন সংক্ষিপ্ত রূপটা ব্যবহার হবে তখন বুঝবেন বার মানে কি বা আগার, ঠিক আছে এভাবে। তারপর মানর, মানর থেকে মারো, মানর থেকে কি, এখানে অনেকে এটা মানর থেকে এখানে যারা পুরাতন ভাষিব তারপরে মুরো, এটা মুরো না, এটা কি মারো। মানর থেকে মেবেটা কেমনে বেসে গেছে কি জানি, মানর থেকে কি মারো হবে, ওরা বলে মুরো, এটা মুরো টুরো না, কি হবে রে মারো। এরপরে তাহলে দেখেন তুর থেকে তুরো বা তারো দুটাই পড়া যায়,
তুরো থেকে তুরো বা তারো। এরপরে তারপর দেখেন দারু, দারু থেকে দারু, এগুলো আপনার জুমলা সরে বেশিরভাগ দেখবেন দারু। এরপর দেখেন বারু, বারু থেকে বারু। এরপর বারিন, বারিন থেকে বারিন। এইগুলা আপনারা যখন মিজান পড়বেন জুমলা সরবের মধ্যে টাল টাল ব্যবহার দেখবেন এগুলা। এরপর দেখেন বারন, বারন থেকে বারন, দারন, দারন থেকে দারন, কেহর এখান থেকে কের। বিষয়টা বুঝে এগুলো কি রূপ? সংক্ষিপ্ত রূপ। এই সংক্ষিপ্ত রূপ তো মুখস্থ রাখার কোনো কিছু নাই, এগুলো বারবার করে পড়বেন। অন্ততপক্ষে প্রত্যেকে এই 4টা 5 বার পড়বেন। কয়বার? মনে থাকবে মানে এইভাবে এটার সংক্ষিপ্ত রূপ, এটার সংক্ষিপ্ত রূপ, শুধু নকশার মতো বসানো হচ্ছে এটা। এগুলো মুখস্থ করার কোনো কিছু নাই। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এতটুকু থাকুক। ইনশাল্লাহ আমরা কালকে থেকে কালিমা ইস্তেফহাম মুরাক্কাবা নাকিস নিয়ে আলোচনা করব।